তরাই পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকদের জটলা। তাদের সাথে ব্রেকিং শেষে পুলিশের একজন ঊর্ধ্ব কর্মকর্তা কম্পিউটার অপারেটিং রুমে এসে পৌঁছায়, যেখানে ইয়ান, প্রীতম এবং জামিন রয়েছে। মিসেস মৈতি ইয়ানাকে জড়িয়ে ধরে কাঁদছে। এ গালে ও গালে দু গালে অসংখ্য চুমু খেয়ে ফোফাচ্ছে ভদ্রমহিলা। ইয়ানা নিজের ভোগান্তি ভুলে মৈত্রীকে সান্ত্বনা দিতে তৎপর হলো। ইয়ানা 5 বান্ধবী দূরে দাঁড়িয়ে কাছে। তার একটু এসেছিল ইয়ানার কাছে ইয়ানাকে জড়িয়ে ধরতে, কিন্তু ইরফান মির্জা অগ্নিদৃষ্টিতে সবাই দমে যায়। পা বাড়ানোর সাহস করল না। আর সামনে কামরার দুপাশে দুটো জটলা, এক পাশে প্রেরণা, প্রীতম, জামি এবং অন্য পাশে ইয়ানা পরিবার। প্রেরণা চুপচাপ বসে আছে, মাথা ব্যথা ওষুধ খেয়ে। অল্পতে মাথা ধরে তার, অসহনীয় যন্ত্রণা হয়। দাঁতে দাঁত চেপে হজম করেছে যন্ত্রণাটুকু। এখান থেকে জলদি বেরোতে পারবে। হোম স্টেজে গিয়ে একটু বিশ্রাম নেবে। ওদিকে প্রেরণার ফুপি মুনিবা জানিয়েছে শুধু 2 দিন ধরে ভাত খায়নি। ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে যেন প্রেরণার। তখনই ইহানের গলার স্বর কানে যেতেই প্রেরণা মাথা তুলে তাকালো। ইহান তখন ওদের কাছটাতে এসে দাঁড়িয়েছে। সে টেরই পায়নি। পরমুহূর্তে উঠে দাঁড়ায় সে। ইহান এসে দাঁড়িয়েছে প্রীতমের মুখোমুখি, শান্ত দৃষ্টিতে 2 চোখ। ধীরে ধীরে এক হাত প্রীতমের পিঠে রেখে কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে মুখ থেকে অস্ফুট বের হলো, সবসময় যেন কৃতজ্ঞ থাকবো। তোমরা খুব ভালো ছিলে প্রীতম আর জামি। স্মিথ হাসলো। ইয়ানা মাথা ঘুরিয়ে দেখছে ওদের। তার গোটা মনোযোগটা প্রীতমের দিকে। বড় দাদান এই নিয়ে যে কয়বার প্রীতমকে শুকরিয়া জানিয়েছে, ততবার ইয়ানা পুলকিত হয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। আর চোখে ইয়ানা একবার তার মেজ দাদানের দিকে তাকালো। এক কোণে বুকে হাত বেঁধে টান টান হয়ে দাঁড়িয়ে আছে, শান্ত হয়ে। ইয়ানা তবু ভয় পাচ্ছে। মেজ দাদানের শান্ত কঠিন সব রূপই সে ভয় পায়। বড় দাদানের কঠোর রূপ ইয়ানা কখনো আতঙ্কিত করে না। বড় দাদান সবসময় পারফেক্ট। কিছুক্ষণ আগে ঘটনাগুলো ইয়ানার মস্তিষ্ক হানা দেয় পূর্ণবার। থানার পৌঁছাতে ঘুম ভেঙে যায় ইয়ানার। সবাই যখন পুলিশের লোকগুলোর সাথে কথা বলছে ব্যস্ত হয়ে, ইরফান এসে ওর মুখোমুখি বসে। খুবই ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, ওরা তোর সাথে কোনো অশোভন আচরণ করেনি তো? দেখ, আমাকে স্পষ্ট বলবি। এখানে পুঁতে দিয়ে রেখে যাব দুটোকে তাহলে। দাদান ইয়ানার রাগে দুঃখে বাকরুদ্ধ হওয়ার আগে জড়ালো চিৎকার করে ইরফানকে থামিয়ে দিয়েছে। সবাই তখন ওকে অবাক হয়ে দেখছে। ইয়ানা রাগে কান্না পাচ্ছিল। কি করে দাদান এমন ভাবতে পারে? পর মুহূর্তে ইরফানের স্বভাব চরিত্র কথা ভেবে আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। ছোটবেলা থেকে মেজ দাদান আর বড় দাদানের ভালোবাসা আর স্নেহের পার্থক্য খুঁজে পেয়েছে সে। উদাহরণ হিসেবে বলা যায়, ইয়ানাকে কখনো একটা কুকুর তাড়া করলে বড় দাদান সবসময় আগে ইয়ানাকে সুরক্ষিত করত, আদর করে ভয় দূর করত ইয়ানার, তারপর কুকুরটাকে প্রতিহত করত। অপরদিকে ইরফান ছিল পুরোপুরি বিপরীত। তার আগে কুকুরটাকে না মারা পর্যন্ত শান্তি হয় না। একবার কুকুরটাকে মারতে গিয়ে কুকুরে কামড় খেয়ে অপারেশন থিয়েটার অবধি গিয়েছিল। আরও একটা ঘটনা মনে পড়ল ইয়ানা। ছোটোবেলা বাড়ির বড়রা একদিন কেউই বাড়িতে ছিল না। তখন বাড়িতে ছিল ইহান, ইরফান, ইনশিয়া, ইনায়া, শেফা আর দৃপ্ত। দৃপ্তর স্বভাবই তো খুব দস্যি ছিল। ইনশিয়ার পোষা বিড়ালটাকে বড্ড জ্বালাচ্ছিল। বিড়ালটা হঠাৎ দীপ্তকে মারাত্মক আক্রমণ করে বসে। দীপ্ত আহত হয় খুব। ওই সময় বড় দাদান দীপ্তকে কোলে নিয়ে যখন হসপিটালে ছুটেছিল, তখনই মেজ দাদান ইনশা আপুর পোষা বিড়ালটাকে আছাড় মেরেই ফেলেছিল। ওই ঘটনার পর মেজ দাদানকে সাইকিয়াট্রিস্ট দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিছু বছরের মধ্যে মেজ দাদানের স্বভাবে নর্মতা প্রকাশ পেল। বড়রা দুশ্চিন্তা মুক্ত হলো, কিন্তু আবার সে আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন। ভীষণ প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে মেজ দাদান। বিশেষ করে ভাই বোনের ব্যাপার হলে তো কথাই নেই। ইহানের গলা আওয়াজে ঘোর কেটে যায় ইয়ানার। ইহান ওর দিকে তাকিয়ে বলে, হসপিটাল যেতে হবে, জাস্ট ফর্মাল মেডিকেল চেক আপ। ইনায়া আর চোখে আবারও মেজ দাদানকে দেখল। তার দৃষ্টি অনুসরণ করে ইয়ানা তাকালো ইরফানের দিকে। এতবার এগিয়ে গেল সে। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, প্রীতম আর জামিকে ধন্যবাদ বলে আয়। ইরফান তাকিয়ে আছে ইহানের দিকে। ইহানের গলা তেজ বেড়ে যায়।
প্রীতমকে আর জামিকে ধন্যবাদ দিয়ায়। শুনলে তো থানায় এসে সবটা। তোর 7 বছরের শত্রুতা থাকতে পারে, তবে ও ইনুকে বাঁচাতে হেল্প করেছে, যা গিয়ে কৃতজ্ঞতা জানা। পটকা মাছের মতো ফুলে আছে ইরফানের গম্ভীর মুখটা। গম গম করে বলল, তুমি তো 10 বার জানালে ইরফান। হ্যাঁ, আমি তো কৃতজ্ঞ। আর রাঞ্চির ইনসিডেন্টটা সাডেন রিয়াক্ট ছিল, ওভাবে ইনুর হাত ধরে রেখেছিল, তাই মেজাজটা খিচি। পরিস্থিতি বুঝে রিয়াক্ট করতে শেখ। ওর গার্ডিয়ানের সামনে আমার মুখ ছোট করিস না বারবার। ইরফান ভাইয়ের কথায় তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। দৃষ্টি ঘুরে একবার দূরে প্রেরণাকে দেখল, পুনরায় দাদানের দিকে তাকালো। ইহান ভুরু উঁচিয়ে হোয়াট। ভাইয়ের ধমকে এগিয়ে যায় ইরফান। চঞ্চল পায়ে গিয়ে প্রীতমের পিছনে দাঁড়ায়। প্রীতম তখন প্রণমীর সাথে ফোনে কথা বলছিল। পিছু ফিরে তাকাতে একটা ধাক্কা মতো খায়, তাকিয়ে থাকে অপলক। প্রেরণাও আশ্চর্য হয়ে গিয়েছে। ওদের দ্বিতীয় দফা অবাক হয়ে গেল ইরফান। বলল, আমার বোন জেনেও এত হেল্প করছিস, তার জন্য থ্যাঙ্কস। প্রেরণা দাঁড়ালো না, এগিয়ে গেল ইয়ানার দিকে। মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন, কোনো অসুবিধা আছে কিনা তাও জানতে হবে। এবার আলাদা এক কোণে দাঁড়িয়ে প্রীতম আর ইরফান। জামি দূরে একটা সিটে বসে জুস খাচ্ছিল। প্রেরণা চলে যেতে ইরফান পুনরায় তার আগের রূপে ফিরে এলো। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে প্রীতমকে বলো, মেয়ে দেখলে তোর একটু বেশি হেল্প করতে ইচ্ছা হয়। ভার্সিটি মেয়েগুলো এর জন্য তোর পিছে পিছে লাফাতো। প্রীতম একটু অবাক হলো না ইরফানের এমন বহুরূপী আচরণে। এর মতো সাইকোপ্যাথির থেকে আর কী বা আশা করা যায়। একটা প্রহসনের হাসি হেসে বল, তুই কখনো শুধরাবি না, তাই না? ইহান তাজর মির্জা সত্যি তোর ভাই। ইহান ভাই আর নখের যোগ্য নস তুই। ইরফান আরও এক কদম প্রীতমের অভিমুখে এগিয়ে গেল। চাপা স্বরে দাঁত খিচিয়ে বলল, আর তুই খুব ভালো। ভার্সিটিতে গ্রুপ স্টাডি অজুহাতে বগলের নিচে মেয়ে নিয়ে ঘুরতিস, শালা লুচ্চা। প্রীতম বহু কষ্টে নিজের ক্রোধ সংবরণ করল। হাত মুষ্টিবদ্ধ তার। ইহান পুলিশের সাথে কথা শেষ করে ওদের দিকে এগিয়ে যেতে দুজনে নিজেদের কথোপকথন থামিয়ে হাসি হাসি মুখ করে ফেলল। ইরফান দাদানকে দেখিয়ে আরও একবার প্রীতমকে বলল, থ্যাঙ্কস। প্রীতমও মুখ হাসি হাসি করে বলল, ইটস ওয়াজ মাই ডিউটি। ইহান সন্তুষ্ট হলো দুজনের শান্ত আচরণে, কিন্তু একটু আগে সাপে নেউলে কাহিনী ইহানের অগোচর থেকে গেল। পুলিশের সহায়তায় নেপালি সময় দুপুর 2টো প্রীতম, ইয়ানা আর জামি মেডিকেল চেক আপ করানোর জন্য নিয়ে যাওয়া হলো রাঞ্চি আর্মি হসপিটালে। 1 ঘন্টা পর যখন সবাই ছাড়া পেল, তখনই মিসেস মৈথি ইহানকে প্রস্তাব দিল পোকরা তার বাপের বাড়িতে থেকে যাওয়ার। ইহান বলল, না আন্টি, ছোটো মা অসুস্থ, আজকে বেরোতে হবে আমাদের। ইহানা বিষণ্ণ মন বসে থাকতে দেখে প্রেরণা আবারও এগিয়ে যায় মেয়েটার কাছে। পাশে বসে ইহানার দিকে তাকাতে ইয়ানা একটা শুকনো হাসি ফিরিয়ে দেয়। প্রেরণা সিনেমাকা কণ্ঠে বলল, মন খারাপ মাম্মার জন্য? উপর নিচু মাথা ঝাঁকা ইয়ানা। প্রেরণা তার হাতটা ইয়ানার হাতের উপর রেখে বলে, উনি খুব দূরত্ব সুস্থ হয়ে উঠবে, দোয়া রইল। দূরে দাঁড়িয়ে এক পলক ইয়ানা আর প্রেরণাকে দেখে ইহান এগিয়ে যায়। প্রেরণা তাকে দেখে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই ইহান বলল, শুনুন। ঘুরে তাকালো প্রেরণা। ইহান খুবই বিনয়ী সুরে বলল, যদি কিছু মনে না করতেন, আমি আমাদের সাথে আপনাদের যাওয়ার ব্যবস্থা করতে পারি বিশেষভাবে। হয়তো কিছু আইনি জটিলতা, দেরি হবে আরও একদিন। প্রেরণা হাসল। আমার ভাই আপনার বোনকে হেল্প করেছে বলে শোধ করছেন? ইহান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণার দিকে। কিছু পল বাদে বলো, সেটা কখনোই শোধ করতে পারবো না। আমি শুধু আমাদের তরফ থেকে একটা হেল্প করতে চাচ্ছি। ভাবলাম আপনাদের তো বাড়ি ফেরার তাড়া আছে। প্রেরণা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর অনেকটা সংকোচ নিয়ে বলো, ভালো হয়, তবে আসলে আমার ছেলেটা আমাকে ছাড়া কখনো থাকেনি। শেষের কথাটা বলার সময় ইহান খেয়াল করলো ভদ্রমহিলা কণ্ঠে ধীরতাটুকু নেই, বরং রয়েছে উদাসীন্য। ঠিক আছে, আমি নাটোর কোর্ট
ফোর্সের কাছে পেয়ার দিব, আপনার বিকেলে যেতে পারবেন, বেরো না। মেলান হেসে মাথা ঝাঁকিয়ে চলে গেল প্রীতম আর জামির কাছে। ইয়ান কিছুক্ষণ দেখল তাকে, আর ইয়ানকে দেখল ইরফান। সে কিছুটা দূরে বুকে হাত বেঁধে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এতটাই মনোযোগী দৃষ্টিতে কোনো মেয়েকে লক্ষ্য করেনি তার দাদান। আর তাছাড়া ভদ্রমহিলাকে দেখলে তার অতি ভদ্রলোক দাদানের ভদ্র লোকিপানা যেন উছড়ে পড়ে। এটাই দেখছে ইরফান শান্ত ভঙ্গিতে। পুলিশ সুপার কার্যালয়ের ঠিক সামনে নো পার্কিং জোনে দাঁড় করানো একটা লাল টেসলা গাড়িটা কার সেটিং সম্পর্কে এ আপিসের কম বেশি সবাই অবগত, তাই বেশি কেউ ঘাটালো না বিষয়টা। বর্তমানে জি হুজুর আইনের অনুসারে তারা গা বাড়িয়ে কিছু বলতে গেলে দেখা যাবে থানা বরকর্তা স্বয়ং নিজেই এই গাড়ির মালিকের পা চাটতে চাটতে জিভ পাতলা করে ফেলেছে। অবশ্যই এমনটা তো হয়েই এসেছে। এ থানার কর্মকর্তা বোয়ালের কাজে মতো সাপের গালে চুমু খাওয়া আর ব্যাঙের গালে চুমু খাওয়া। আধ ঘন্টা বেশি হয়ে গিয়েছে। লাবিব চৌধুরী নতুন সুপারিনটেন্ডেন্টের মঈন ফরাজির কেবিনে বসে আছে। তার সামনে এক কাপ চা, যা কিনা 10 মিনিট আগে ঠান্ডা হয়ে গিয়েছে। আরও 15 মিনিট অতিবাহিত হওয়ার পর একজন কনস্টেবল কেবিনে ঢুকতেই লাবি বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে বলে, ছ্যা, এই তোমাদের স্যার কি বিবাহিত নাকি? কনস্টেবল হাসল, তেল দেওয়া হাসি। বলতে চলিত একটা কথা আছে সে হাসি। বলো, স্যার অবিবাহিত, আর স্যার কিছু নতুন অফিসারদের ট্রেনিং দিচ্ছেন, আর আধা ঘন্টা পরই অফিসে ঢুকবেন। লাবির শান্ত ভঙ্গিতে বসে আছে কনস্টেবল দীপু। রুলিং পার্টি মনোনীত এমপির পুত্রকে কিঞ্চিত খুশি করার নিমিত্তে বলল, আরেক কাপ চা নিন। লাবিব কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল দেখছিল নতুন অফিসারের ছবিটা। মঈন ঢুকলো খানিক বাদে, গায়ে ইউনিফর্ম, মুখে গাম্ভীর্য। তার টেবিলের ওপর একটা বিশালাকার ফুলের তোড়া। লাবিবকে এক পলক দেখে গিয়ে নিজে চেয়ারে বসতে লাবিব হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। মঈন হাত মিলিয়ে বলল, আপনি? লাবিব চৌধুরী, লিয়াকত চৌধুরীর বড় ছেলে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লাবি হাসল, বলল, সাহায্য আসলে নতুন অফিসারকে দেখতে পরিচিত হতে এলাম, যাতে তিনি আগামী দিনগুলো আমাকে সত্যি সাহায্য করতে পারে। মঈন কথাটা জবাব না দিয়ে চুপচাপ চেয়ে রইল। লাবি শুধু পড়ল রাজ্যের খেজুরের আলাপ। মঈন বুঝতে পেরেছে তরুণ নেতার উদ্দেশ্য এটা নয়, আসলেই তাই। লাবি একটা রঙিন ফিতে দিয়ে সাজানো খাম মঈনের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা সনাতনী পদ্ধতির উপহার দেওয়া। আসলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ছিল না তাই। মঈন খামটা দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত না করে নির্লিপ্ত হয়ে লাবিবের মুখের দিকে তাকিয়ে বলল, এটা কি আপনার দলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মাদক মামলা তদন্ত এগোতে না দেওয়ার জন্য দেওয়া হলো? আমি সরাসরি প্রশ্ন করি এবং সরাসরি উত্তর পছন্দ করি, বলুন। লাবিব দ্রুত হাসি হেসে বলল, আরে না, ওরকম কর্মীর জন্য লাবিব ঘুষ দেবে? মোটেও না। ঘুষ হলো টেবিলের নিচে থেকে দিতাম, এখন টেবিলের উপরে থেকে দিচ্ছি, এটা উপহার, তফা কবুল করুন। মঈন এক দৃষ্টি কিছুক্ষণ খামটার দিকে তাকিয়ে থেকে একটা ক্ষুদ্র শ্বাস ছেড়ে বলল, থানা রোডে এতিমখানায় দাতাদের লিস্টে আপনার নাম নেই, এটা এখানে জমা দিয়ে নাম লিখিয়ে যাবেন। আপনি নিন না, আপনি করুন এই সওয়াবের কাজটা। না, ধীর উত্তর মঈনের। পরপর বলল, আমি সওয়াবের কাজগুলো আমার উপার্জিত অর্থ কিছু অংশ দিয়ে করতে পছন্দ করি। লাবিব মঈনের প্রত্যাখ্যান অবিচল থাকল, তার মুখ ছেয়ে আছে স্বভাবসুলভ ধূর সে হাসিটায়। খামটা পাঞ্জাবির পকেটে ঢুকে বলল, ব্যাপার না, আরেকদিন আসবো, উপহার কিনে নিয়ে আসবো। ভাবিকে সালাম আর বাচ্চাদের আদর নেবেন।
আমার তরফ থেকে শহীদ সালামত থাকবেন। আপনারা শহীদ সালামতে থাকলে তো আমরাও থাকবো। মইনের সাথে আরেক দফা করমর্দন করে উঠে দাঁড়ায় লাবিব। বাইরে দাঁড় করানো গাড়িটার কাছে এসে উঠে বসতেই দলীয় কর্মীর দিকে তাকিয়ে বলে, অফিসারের হিস্ট্রিটা একটু মুখস্থ করতে মনে যাচ্ছে। নতুন নতুন একটু গরম আছে ভাই, আস্তে আস্তে আবহাওয়া বুঝে ফেলবে বাকিদের মতো। তবে মির্জা বাড়ির সাথে ওঠা বসা একটু বেশি। মির্জাদের সাথে কেন? কোন আনন্দে? কর্মী কাঁধ নাচছে বলো। কি জানি, মেয়ে দেবে নাকি? খ্যাত করে হেসে উঠল লাবিব। হাসতে হাসতে মুখটা আবারও মলিন হয়ে গেল। কেউ উপহার ফিরিয়ে দিলে তার ভীষণ খারাপ লাগে। মইন সবেমাত্র কজেটের দরজা পা রাখতেই শুনতে পেল ভিতরে দুজন পুরুষ রমণীর কণ্ঠস্বর। ওনারা এই কজেটের কেয়ারটেকার আর বুয়ো। দুজনে তখন ড্রয়িং রুমে মেঝেতে বসে টিভি দেখছিল। মইনকে দেখে লাইলি বুয়া উঠে দাঁড়ালো, পান খাওয়া লাল দাঁত বের করে বলল, স্যার আজ সব বাংলা খাওন রাঁধছি, সব টেবিলে দেওয়া হয়েছে। আমি এখন যাই? যান, বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যাবেন। আমি প্রতিদিন বলতে পারবো না, আমার মনে থাকে না। লাইলি বুয়া খুশি হয়, এই স্যারকে তার ভীষণ রকম পছন্দ। রাগী রাগী তবে সাপ দিলে মানুষ। লাইলি মানুষ চিনতে ভুল করে না। বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে লাইলি মইনকে বলল, স্যার আপনার পোশাক ঝুড়িতে রাখবেন। ওয়াশিং মেশিন তো নষ্ট, আমি কাল সকালে এসে ধুয়ে দেব। লাইলি আর তার স্বামী মোস্তাবেক চলে যায়। 3 রুমে কটেজে মইন তখন একা, রোজগারের মতো একা। ফ্রেশ হওয়ার আগে মইন একবার মনে করলো মির্জা বাড়ির কথা। পরি আন্টির অবস্থা কিছুটা উন্নত হয়েছে, আর সারাদিন খোঁজ নেওয়া হয়নি। পরি আন্টিকে মইন খুব মনে আছে। সপ্তাহান্তে একদিন এতিমখানা চেক আপের জন্য যেত পরি। তারা তখন ডাকতো পরি ডাক্তার। শামিনের ফোনে ফোন করলো মইন। কিছুক্ষণ বাদে ফোনটা রিসিভ হলো। মইন কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো অপ্রত্যাশিত নারী, সুমিষ্টিত চিকন কণ্ঠস্বর। সবিনয় সালাম দিল। মইন অবাক হলো কিছুটা। সালামের জবাব দিয়ে বলল, আমি মইন। জি, বুঝতে পেরেছি, নাম্বারটা সেভ করা। আসলে শামিন পাপা ছোট বাবা নামাজ আদায় করতে গিয়েছেন হসপিটালে মসজিদে, কিছু জরুরি। মইন ট্রিম শার্ট দেওয়া চুল ঘাড়ে টানতেছে হাত বুলিয়ে। বলল, পরি আন্টির খবর? ছোট মা কথা বলতে পারছে। ইনু সাথে কথা বলিয়ে দেওয়া হয়েছে। তাকে কাল পরশু বোম্বাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছোট বাবা। সমস্যাটা পুরনো ছোট মায়ের, এর আগেও 2বার গিয়েছিল। এখন শুধু ইনু বাংলাদেশে এসে পৌঁছাবে অপেক্ষায়। ওর সাথে দেখা করেই এক নাগারে বলে দিল ইনশিয়া। মইন শুধু আচ্ছা বলে ফোন কেটে দিল। একটা ঘর বাদে গোটা কটেজ অন্ধকার। মইন ইউনিফর্ম সেরে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল। দীর্ঘ সময় গোসল সেরে পোশাক পরে নিয়ে খেতে বসল মইন। একটা একটা করে সবটা ঢাকনা তুলে দেখলো প্রচুর রান্না। এই লাইলি বুয়া সব কিছু অতিরিক্ত পরিমাণ রাঁধে, যেন মইনের বউ আর 4টা বাচ্চা তার সাথে থাকে। কথাটা ভাবতে গিয়ে হাসলো মইন। খেলো সামান্য, বাকিটা ফ্রিজে তুলে ব্রাশ করে টিভির সামনে বসলো। এই তো রোজকার রুটিন। অবশ্য একটা পরিবার থাকলে চিত্রটা ভিন্ন হতো। রোজ ডিউটি থেকে ফিরে দেখতো গোটা কটেজ অগোছালো। কেউ দুটো নরম হাতে মইন ইউনিফর্মের বোতাম খুলতে খুলতে মইনের কাছে বাচ্চাদের নামে নালিশ জানাতো। মইন ওসব কিছু না শুনে চুমু খেয়ে তাকে চুপ করে দিত। বাচ্চাদের নিয়ে রাতের খাবার শেষ করে দাঁত ব্রাশ করার পর কিছুক্ষণ বাচ্চাদের পিঠে তুলে ঘোরা খেলতো। তারপর মইন আর সে নরম দুটো হাতে মালকিনে দুপাশে শুয়ে বাচ্চাদের মাঝে রেখে রাজ্যের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আর তারপর কখনো রাতে মইন আর সেই নরম হাতে মালকিন আলাদা ঘরে গিয়ে ঘুমিয়ে যেত। হয়তো কখনো সে আলাদা ঘরে দীর্ঘ রাত জেগে থাকতো দুজনে।
টিভি অফ করে উঠে দাঁড়ায় মঈন। নিজের চিন্তা ভাবনা দেখে হাসল সে। বুঝতে পারল বিয়ে অতি জরুরি ফরজ হয়ে উঠেছে তার জীবনে। বয়সের পাশে 32 বুড়ো ট্যাগ লেগে যাওয়া। আগেই বাঙালি মুসলিম ম্যাট্রিমনির সাইডে একটা অ্যাকাউন্ট খোলা দরকার। কলিগরাও তাই বলে। আর দাঁড়ালো না প্রেরণা, বেরিয়ে গেল ঘর থেকে। রেস্তোরাঁয় পৌঁছে দেখলো আজ বিকেলে কাস্টমার নেই রেস্তোরাঁয়। কিছুটা অবাক হয় প্রেরণা। ভিতরে ঢুকলো, গোটা রেস্তোরাঁ উলট পালট হয়ে আছে। হতভম্ব প্রেরণা যা জানতে পারলো তা হলো রুলিং পার্টি কিছু ছেলেপুলে আর অপোজিশন পার্টি কিছু ছেলেপুলের মাঝে ঝামেলা হয়েছে। প্রেরণা রেস্তোরাঁতে দুটো চেয়ার ভেঙেছে, একে অপরকে মারতে গিয়েছে। অনেক কষ্টে দুটো দলকে স্টাফার সরাতে পেরেছে। প্রেরণা রীতিমতো বাকরুদ্ধ মেজাজে খেই হারিয়ে ফেলল। হঠাৎ সাব্বিরকে কড়া ধমক দিয়ে বলল, চেয়ার দুটো দাম 9,000 টাকা, জরিমানা করলে না কেন ওদের? সাব্বির ভীত হয়ে বলল, ম্যাম ওদের কাছে কিভাবে চাইবো? কিভাবে চাইবে মানে যেভাবে চাওয়া সেভাবে চাইবে। পাতিগুন্ডা ফুন্ডা এই প্রেরণা আহসান ভয় পায় না। একটা চেয়ারে ধপ করে বসে পড়ল প্রেরণা। এই শহরের রেস্তোরাঁ ব্যবসায় টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন সে বুঝতে গিয়ে প্রথম বছরে। তবুও সাহস করে এগিয়েছে এত দূর। মাঝে মাঝে কিছু উটকো ঝামেলা এসে গলা ঝুলে পড়ে শুধু। সাব্বিরের দিকে তাকিয়ে বলো, কারা ভেঙেছে? নাম বলো, টাকা আমি চাইব। সাব্বির অস্ফুট বলো, ম্যাম চেয়ার ভেঙেছে ইহান তাজওয়ার মির্জার দলের 3 জন ছেলে। প্রেরণা কিছুটা অবাক, কিছুটা বিব্রত। সাব্বিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে চলো, হাতে হাতে সবাই সব কিছু গুছিয়ে ফেলি। ম্যাম টাকা চাইবেন না? পরে চলো কাজে লেগে পড়ি। স্টাফরা আপত্তি তুলল, ম্যাম এসব আপনাকে করতে হবে না, আমি বসুন। কেন করলে আমার জাত যাবে? বেশি কথা বলো না, সব গুছিয়ে সবাই কিচেনে যাও, কাস্টমার আসতে শুরু করেছে। বিকেটটা লস হয়ে যাবে আমার। ইয়ান রাগী চোখে তার দলের 3 জন ছেলের দিকে তাকিয়ে আছে। দলের কর্মী হিসেবে ওরাই সবচেয়ে বেশি রকচাটা। তবে ইহানের সামনে নেতা নো খাইয়ের মতো চুপসে আছে। ইহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, পাঞ্জাবি হাতা গুটিয়ে নিয়ে আবারও একবার অগ্নিদৃষ্টিতে ঘুরে তাকায় ছেলে 3টির দিকে। চোয়াল শক্ত করে বলে, এটা লাস্ট। আর একবার এমন হলে ঘাড় ধরে দল থেকে বের করে দিব। মাইন্ড ইট। ভাই কি করব? ওই লাবিরের দলে আশিনার রানা আপনার নামে আজে বাজে মস্কার করছিল, তাই মেজাজটা। ইহান আর দাঁড়ালো না। ঘরে ইরফান, বাইরে এরা। ইহানের মন মেজাজ বিগড়ে দেওয়ার জন্য এরাই যথেষ্ট। একটা লম্বা শ্বাস ফেলে বলল, আয় আমার সাথে। চুপচাপ 3 জন ইহানের পিছু পিছু গিয়ে বসলো গাড়িতে। বাকি ছেলেরা বাইক নিয়ে ছুটল ইহানের গাড়ি অনুসরণ করে। গাড়ি থামলো গিয়ে ঠিক সাদে আহ্লাদের সামনে। নেমে দাঁড়িয়ে আশেপাশে তাকাতে ইহান কখনো এখানে আসেনি সে। তাকে ঘিরে তার ছেলেরা দাঁড়িয়ে। ইহান হেঁটে সোজা রেস্তোরাঁর ভিতরে ঢুকলো। ভিতরে পা রাখতে দাঁড়িয়ে পড়ল সে। বিশাল একটা রেস্তোরাঁ, রাজকীয় চোখ ধাঁধানো ডেকোরেশন। ভাতের হোটেল এত শৌখিনতা ঠিক কেউ করে না। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে ইহান সামনে এগিয়ে যায়। প্রেরণার ভিতরে ঝাড়ু হাতে দাঁড়িয়ে সব কিছু পরিষ্কার করছিল। কিছুটা সামনে গিয়ে ইহান দাঁড়িয়ে পড়ে। তার দৃষ্টি প্রেরণার দিকে। লম্বা বিনুনি, সাদামাটা শাড়ি, কাজ করছে যেন একজন স্টাফ, মার্কিন নয়। ইহানকে সবার প্রথমে দেখতে পায় সাব্বির, পরে বাকি স্টাফরা। তাদের চোখ ছানা ভরা। ইহান, তাজওয়ার মির্জা তাদের রেস্তোরাঁয়। সাব্বির দ্রুত ছুটল প্রেরণার কাছে, তাড়াহুড়া লাগিয়ে বলল, ম্যাম নেতা এসেছে। ইহান টান টান দাঁড়িয়ে। প্রেরণা মেজাজ তখনও তুঙ্গে ছিল। ওদিকে ফিরে কর্কশ কণ্ঠে বলল, কোন নেতা? নেতা ফেতা সব ঝাঁটা মেরে বের করো। এত প্যারা আমি নিতে পারছি না। আই ওয়ান্ট মাই রেস্টুরেন্ট নিট অ্যান্ড ক্লিন। হতকম্ব স্টাফরা, হতকম্ব ইহানের দলের ছেলেরা। মুখ হাঁ হয়ে আছে সবার। শুধু ইহান শান্ত চোখে দেখছিল প্রেরণাকে। কোনো অজানা কারণে তার ঠোঁটে একপাশে অস্পষ্ট হাসি।
শেফ আবরার এগিয়ে গিয়ে ফিসফিসে প্রেরণাকে বলল, ম্যাম ওদিকে তাকাও তো। প্রেরণা সাথে সাথে ঘুরে তাকালো। ঘুরে তাকাতে চমকে গেল কিছুটা। ঝাড়ু হাতে, কোমরের শাড়ি আঁচল গোজা ভদ্রমহিলাকে দেখে ইহান বার কয়েক এরপর ফিরে নিল চোখ। আবরা কপাল চাপড়ে তার মালিককে কাণ্ড দেখে। ঝাড়ু হাতে ইহান তাজওয়ার মির্জার সামনে দাঁড়িয়ে আছে, দাঁতে দাঁত চেপে। আফরা বলল, ম্যাম ঝাড়ু। প্রেরণা ঝাড়ু হাত থেকে ফেলে দ্রুত কোমরে গুজে রাখা আঁচল টেনে ডান কাঁধে জড়িয়ে নিল। ইহান আবারও তাকালো প্রেরণার দিকে, হাসার চেষ্টা করলো আন্তরিক হাসি। প্রেরণা কয়েক কদম এগিয়ে আসতে ইহান তাকে কিছু না বলে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো চোখ দিয়ে ইশারা করতে ছেলে তিনটা গিয়ে গেল প্রেরণার কাছে। বিনয় সুরে প্রেরণার কাছে ভাঙচুরের ঘটনার জন্য ক্ষমা চাইল। প্রেরণা ওদের দেখলো ইহানকে। ইহান তার রাশভারী কণ্ঠে বলল, আপনার স্টাফদের সাথে বাজে আচরণ করেনি আমার দলের ছেলেরা। দুটো চেয়ার ভেঙেছে, শুধু জরিমানা দিতে এসেছে ওরা আন্তরিকভাবে দুঃখিত। প্রেরণা চুপ করে দাঁড়িয়ে আছে। ইহান ম্যানেজার সাব্বিরের কাছে জরিমানা দিয়ে প্রেরণার দিকে এক পলক তাকালো। প্রেরণা লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মন খচখচানি তার। ঝাঁটা মারার কথাগুলো শুনে ফেলল কি না ভদ্রলোক নেতা শ্রেণীর লোককে খেপিয়ে দেওয়ার মতো বুদ্ধিহীন প্রেরণার নয়। এরা যতই ভদ্রলোকই হোক না, রক্তে একটা প্রতিহিংসার ব্যাপার থাকেই। তাকে তার বিজনেস টিকে রাখতে হবে। ইহান তাজওয়ার মির্জা শুনেছে কি না, খেপেছে কিনা তার দৃষ্টি দেখে বুঝতে পারল না প্রেরণা। ইহান শান্ত ভঙ্গিতে প্রেরণাকে আরও একবার দেখে ঘুরে দাঁড়াতেই প্রেরণা বলল, শুনুন। ইহান দাঁড়ালো। ইনায়া কেমন আছে? ইনায়া মাম্মা কেমন আছে? ইনায়া ভালো আছে, ছোটো মায়ের ট্রিটমেন্ট চলছে বোম্বাইয়ে। সংক্ষিপ্ত উত্তর ইহানের। এরপর বলল, প্রীতমার জামি আমার দলীয় অফিসে চায়ের নিমন্ত্রণ রইল, বলে দিবেন ওদের। প্রেরণা চুপচাপ শুনল। ইহান চলে গেল ছেলেদের নিয়ে রেস্তোরাঁ থেকে। মাম্মা পাপার সাথে কথা বলে এক রাশ মন খারাপ ঘিরে ধরল ইয়ানাকে। খুব শীঘ্রই সে তার আসবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি ইসমাম। মন খারাপ নিয়ে রুমে বন্দি করে রেখেছে নিজেকে। বাড়ি ভর্তি মেহমান। ইয়ানা কোথাও যেতে ইচ্ছে করে না, কেমন উদাস লাগে খুব। কারণটা ইয়ানা অজানা। ফোন পাশে রেখে বিছানায় কিছুক্ষণের জন্য শুয়ে পড়তেই সেহা ঢুকলো তার ঘরে। মেয়েটার হাতে মোটা একটা বই, চোখে চশমা। শান্ত মেয়ে শান্তর মতো মোটা ফ্রেমে চশমা পরে। বইটা টেবিলের উপর রেখে সেহা ঘুরে তাকিয়ে ইয়ানার দিকে কোনো রকম বনিতা না করেই সরাসরি বলে, তোর ব্যাপার কি? আমার সাথে গল্প করছিস না? আসার পর থেকে কেন গুমরে থাকিস? প্রেমে পড়েছিস? ইয়ানা চমকালো, জোরে জোরে শ্বাস ফেলল। শেপা বাঁকা হেসে বলো, চমকাচ্ছিস কেন? প্রেমে পড়া দোষের কিছু না। ইয়ানা নিশ্চুপ। শেপা বলো, নিচে আয়। আজান মামা আর আয়াত মামা বাজার থেকে বড় মামির জন্য 30 পদের মাছ কিনে এনেছে, সবাইকে দেখাবে বলে ডেকেছে। শেপা চলে গেল। ইয়ানা কিছুক্ষণ পর ঝিম মেরে পড়ে থাকে। তারপর চোরের মতো আশেপাশে তাকিয়ে চুপি চুপি ফোনটা তুলে নিয়ে তার একটা বিকল্প অ্যাকাউন্ট থেকে প্রীতমের অ্যাকাউন্টের আপডেট দেখে। লোকটা প্রফেশনাল অ্যাকাউন্ট এটা। কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট থেকে তার কাজ সংক্রান্ত কিছু ডকুমেন্ট পোস্ট করেছে। ইয়ানা তার বিকল্প অ্যাকাউন্ট থেকে বেরিয়ে তার আসল অ্যাকাউন্টে ঢুকে প্রথমে প্রীতমকে আনব্লক করলো। কাজটি করতে গিয়ে ইয়ানা টের পেল তার বুক টিপ টিপ করছে। একটা নিঃশুদ্ধ আনন্দ বয়ে চলছে তার বুকে। 7-8টা দিন নিজেকে সংবরণ করলেও আর পারল না ইয়ানা। মন মস্তিষ্ক দ্বন্দ্বে মন ভিজে যায়। ব্যস্ত হাতে প্রীতমকে মেসেজ করে দেয়, প্রীতম প্রেরণা আপুর কেমন আছে? একটা বোকা বোকা কাজ করে ইয়ানা নিজেকে একটু বোকা লাগছে না? সে সাত রোধ করে বসে আছে উত্তরের অপেক্ষায়। বেহায়া মনকে বোঝালো এই শেষ। উত্তর পাঠালে আর কখনো ওই লোককে মেসেজ সে করবে না। না মানে না। প্রীতম কম্পিউটারের সামনে বসেছিল। দেখবে না
দেখবে না করে ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো ইয়ানা মেসেজটি। এক দৃষ্টি দীর্ঘ সময় মেসেজটিকে দেখে প্রীতম ফোনটা হাত থেকে নিচে রাখলো। প্রীতম অবুঝ নয়, যা হয়েছে হয়েছে। মেয়েটি সরল, বাস্তবতা বোঝে কম, ইনফ্যাকচুয়েশনে ভুগছে, কিছুদিন ভুগবে, তারপর কেটে যাবে ব্যাচ। নিচতলায় নামার সময় শেহার দেখা হলো ইরফানের সাথে। দাঁড়িয়ে পড়ল সে। ইরফান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সবসময় হুডি আর 3/4 প্যান্ট পরে থাকা ইরফান আজ শার্টের সাথে গলায় টাই বেঁধেছে। শেহা নর্মস্বরে বলল, টাইয়ের নখ বাঁধা হয়নি তোমার, তাই তুই বেঁধে দিয়ে যা শেহু। শেহা দাঁড়িয়ে থাকে, চুপচাপ এগোয় না। ইরফান আদেশের সুরে বলে, কিরে শুনতে পেলি না? ধীরে ধীরে এগিয়ে গেল শেহা। কাঁপা কাঁপা হাতে ইরফানের টাইয়ের নট বেঁধে দেয়। ইরফান শেহাকে দেখে মিষ্টি করে হেসে বলে, তুই একেবারে লক্ষ্মী। আর এই বাড়ির দুটো অপদার্থ থাকে বুঝলি, একটা ভেবলি আর একটা কেউটে, কোনো কাজের না। ওদের কপালের স্বামী জুটবে অপদার্থ। তবে তুই চিন্তা করিস না শেহু, তোকে আমি নিজে দাঁড়িয়ে থেকে পৃথিবীর সব থেকে পারফেক্ট ছেলেটির সাথে বিয়ে দিয়ে দেব। সে মাথা স্বভাব সুলভ মৃদু চাপড় মেরে চলে যায় ইরফানের। সে এক দৃষ্টি কিছুক্ষণ ইরফানকে দেখে নিজের মাথা হাত রাখে। কিছু মুহূর্তে চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও নিচে নামে। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যায়। সেবা গিয়ে বসলো ওর বড় মামির কাছে। লিভিং রুমে গিয়ে আলো, ঋতু, ইনশিয়া, আজান আয়াত, কাজের বুয়ারা আজান আয়াতের আনা মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে। আলো ভাইদের রাগী গলায় বলে, এমন পাগলামি মানে হয়? তোদের দুলাভাই জানতে পারলে বকবে তোদের। আয়াত চুপচাপ দাঁড়িয়ে হাসলো। আজান বলে, আমরা বিদেশে থাকি, বাবার মৃত্যুর পর তুই তো বাপের বাড়ি কখনো যাসই না। বোনকে বাজার করে খাবো না, সেই জন্য 33 পদের মাছ এগুলো রাখবো কই? 3টা ফ্রিজ তো ধরে না। সেহা পাশে এসে বসলো ঋতু। সেহা ফিসফিসে ঋতুকে বলল, ওদের মাঝে কোনটা আজান মামা আর কোনটা আয়াত মামা আমি এখনো ধরতে পারি না। ঋতু নিচু স্বরে বলল, তুই কি ধরবি? ওদের বউরাই তো ধরতে পারে না। কানাডার আগে একসাথে বউ নিয়ে থাকতো দু ভাই। একবার ভালোবাসা দিবসে আজানে বউ তোর মারিয়া মামি ভুল করে আয়াতকে গোলাপ দিয়েছিল। তারপর সেই দু ভাই যার যার বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। সেহা মুখে ওড়না চেপে হাসছে। পাশে বসা ছিল ইনশিয়াও। ফোন টিপতে টিপতে সেও হেসে ফেলল। এপাশে বসা আলো আর আজান আয়াত কেউ ওদের হাসির কারণ বুঝতে পারল না। আলো ডাইনিং টেবিলের দিকটাতে দিয়ে ঋতুকে ডেকে বলো, এ কি, ইরফান তো টিফিন বক্স নিয়ে গেল না ঋতু? তুমি খেয়াল করলে না? খেয়াল করলে কি হতো ভাবি, ও তো অফিসে গিয়ে খায় না এসব, বাইরে আজে বাজে খাবার খায়। একটা ভালো কথাও যদি শুনবে ধীরে ধীরে। এই তো অফিসে বসতে শুরু করেছে, আস্তে ধীরে শুধরে যাবে। সেই দিন আর এলো? অফিসে গিয়ে ও মেজাজ দেখিয়ে বেড়ায়। গতকাল তোমার ইলহাম ভাইয়ের কাছে শুনলাম, সেই দিন একজন স্টাফকে ইরফান কি বললো জানো? বলো ঠিকঠাকভাবে হিসেব না দিতে পারলে অফিসের ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিব। আলো মেলান হাসলো ঋতুর কথায়। ঋতু বলল, হেসো না তো ভাবি, স্টাফ কাজ না করলে তার চাকরি নিয়ে নেয় শুনেছি। তোমাদের ছেলে ছাদ থেকে ফেলে দেবে। এখন বোঝো এ কেমন ছেলে তোমাদের। বাড়ির সবাই হাসছিল। ঋতু উদাস গলায় বলতে লাগলো, আল্লাহ জানে এই ছেলেকে কে বিয়ে করবে। সেই মেয়ের জীবন শেষ হয়ে যাবে পুরো। সেহা মাথা তুলে তার মেজ মামির দিকে এক পলক তাকিয়ে আবার মাথাটা নিচু করে বসে থাকে চুপচাপ। ঋতু অনর্গল তার জায়ের কাছে ইরফানের কর্মকাণ্ড ফিরিস্তিরি দিতে থাকলো। কিছুক্ষণ সেসব শুনে আলো চলে আসে দোতলায়। তার হাতে একটা নকশি কাঁথা ছিল। গত 2 দিন ধরে এটা নিয়ে সেলাই করছে সে। ইহানের দরজা খোলা পেয়ে আলো দরজার কাছে গিয়ে বলল, আসবো ইহান? হ্যাঁ বড় মা। আলো ভিতরে ঢুকে দেখলো ইহান তৈরি হচ্ছিল। কোথায়
বেরোবি? হ্যাঁ, সম্মেলনে। আলো বসলো একটা চেয়ারে। বলো পরি, আর তোর ছোট বাবার সাথে কথা হয়েছে তোর? আমি ফোনে পাচ্ছি না। ইয়ান পাঞ্জাবি হাতা গুটিয়ে নিয়ে আলোর সামনে এসে মেঝেতে ঝুঁকে বসলো, মাথাটা বড় মার কোলে রেখে বল, হয়েছে কথা। ছেলের মাথা হাত বুলিয়ে দিয়ে আলো হেসে বলল, কি ব্যাপার আজ আমার ছোট্ট ইহানকে দেখছি মনে হচ্ছে? তুমি তো বলো আমি তোমার সেই ছোট্ট ইহান। ছোট্ট? 2 দিন বাদে বউ আনবো তোর জন্য। আচ্ছা ভালো কথা, তোমাকে একটা মেয়ে ছবি পাঠালাম, তুমি দেখলে না কেন? ইচ্ছে করেনি। তাহলে কি ইচ্ছে করে তোর? ইহান চুপ। আলো ছেলে মাথায় হাত বোলাতে বোলাতে বলো, কেন এমন করছিস ইহান? খুলে বল। বিয়ে তো করতেই হবে তাই না? আচ্ছা কাউকে পছন্দ থাকলে তো বলে দিতে পারিস। যেমন হোক আমি মেনে নিব। ইহান মাথা তুলে বড় মার দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার মতো করে বলল, এমন কিছু না বড় মা। আলো খুব তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। কিছুক্ষণ ছেলেকে দেখল। তাহলে এমন লজ্জা পাচ্ছে কেন? ইহান হেসে ফেলে। কি সব যা তা বলছো বড় মা, বলো তো, আছে নাকি পছন্দ? আরে অমন কিছু না বড় মা, তবে কেমন কিছু? ইহান বড় মার মুখের দিকে তাকিয়ে বলল, এমনি কিছুটা ভালো লাগছে, মুগ্ধতা, এইটুকু। আলো চোখ মুখে চাপা আনন্দ ছটা, উত্তেজিত হয়ে গিয়েছে এক প্রকার। খুশিতে চেপে রেখে বলল, কেমন দেখতে? কোথাকার মেয়ে? বয়স কত? পড়াশোনা করে? কোথায় থাকে? সুন্দরী? ইহান হতকম্প হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। পরপর বলল, বড় মা তুমি পাগল। বলেছি তো এমন কিছু না, ওনাকে ভালো লেগেছে, রেসপেক্ট থেকে জন্মেছে এটা, এর বাইরে কিছু না। আচ্ছা বুঝলাম, তুই মেয়ের ছবি দেখা, মেয়ে সুন্দরী। ইহান নিচু স্বরে বলো, জানি না। আলো ছেলে মাথার চাপড় মেরে বলো, মেয়েদের মতো। লজ্জা পাচ্ছিস কেন? বিয়ে ম্যান। বড় মা আমাকে এসব ভুলে বলবে না, তুমি আমাকে পাগল করে দিবে। তবে বিষয়টাও কিছু না, বুঝেছ? আচ্ছা বুঝলাম তো। তুই বল, দেখতে কেমন মেয়েটি? সুন্দরী, চোখ দুটো সব থেকে বেশি সুন্দর ওনার, সমুদ্র নীল চোখ যেন শতাব্দী নীল অন্ধকার। আলো হাঁ করে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। ইহান উঠে দাঁড়ায়, চেহারা গাম্ভীর্য ফিরিয়ে এনে বলে, এটা নিয়ে যায় সাথে গসিপ করো না দয়া করে, তোমাকে সব বলি তাই বললাম।